লেখিকা সঞ্চিতা চক্রবর্তীর অপেক্ষা। সন্ধে 7:30 বাজে, মেয়েটা এখনো বাড়ি ফিরল না কেন বলো তো? শাশুড়ির জন্য দুধটা গ্যাসের ওভেনে গরম করতে বসিয়ে দীপেন বাবুর দিকে তাকিয়ে কথাগুলো বলছিলেন ব্রততী। টিভি থেকে চোখ না সরিয়ে দীপেন বাবু উত্তর দেন, হয়তো জ্যামে আটকে গেছে, দাঁড়াও একবার ফোন করে দেখি। পাঞ্জাবির পকেট হাতড়ে ফোনটা বার করে মোবাইলে শুভেচ্ছার নম্বরটা ডায়াল করলেন দীপেন বাবু। কিছুক্ষণ পর কান থেকে ফোনটা নামিয়ে বলেন, সুইচ অফ বলছে। ওদিকে দীপেন বাবুর মোবাইলের দিকে মন দিতে গিয়ে গ্যাসের ওভেনে বসানো দুধ উথলে পড়ে কালো স্ল্যাবটায়। ধুর বাবা বলে ব্রততী একটা কাপড় দিয়ে সে দুধ মুছতে থাকেন। তুমি মাঝে মাঝে ফোনটা করতে থাকো। ব্রততী গরম দুটো রুটি ছিঁড়ে বাটিতে দিয়ে গরম দুধ ঢেলে একটা ছোট প্লেট বাটিটার উপরে চাপা দিয়ে রাখেন। ডাক্তার 8টা সোয়া 8টার মধ্যে শাশুড়িকে রাতের খাবার দিয়ে দিতে বলেছে। পর্দা সরিয়ে দীপেনবাবুর মায়ের ঘরে ঢুকে টেবিলে রাখা বাক্সর থেকে রাতের খাবার আগের ওষুধটা বের করে ওনার হাতে দেন ব্রততী। ট্যাবলেটটা গিলে সুরমা জিজ্ঞেস করেন, মাইয়াটা এখনো ফেরে নাই বৌমা? না মা, আজ এখনো ফেরেনি, সেজন্যই চিন্তা করছি। মুখে লেগে থাকা জলটুকু মুছে সুরমা বলেন, একটু অপেক্ষা করো মা, তুমি বড় অধৈর্য হয়ে যাও আজকাল। মাইয়াটা কত দূরে অফিসে চাকরি পাইছে, কোনো দিন গাড়ি ঘোড়ার প্রবলেম হইতেই পারে। কথা না বাড়িয়ে ফ্ল্যাটের ব্যালকনিতে এসে দাঁড়ান ব্রততী। মেয়েটা আজকাল একটু বেশি চুপচাপ হয়ে গেছে। আগে অফিস থেকে ফেরার পর তিনজনে একসঙ্গে ড্রয়িং রুমে বসে চা খেতেন, টিভিতে এটা সেটা দেখতেন, খবর শুনতেন। এখন অফিস থেকে আসার পর এক কাপ চা হাতে নিয়ে সেই যে নিজের ঘরে গিয়ে ঢোকে, বের হয় একদম সেই খাওয়ার সময়। খেতে বসেও 1.5খানা রুটি কোনো মতে খেয়ে আবার ঘরে ঢুকে যায়। কতবার বলেছেন মামনি, আয় রাতে তোর চুলগুলো একটু তেল দিয়ে ভালো করে বেঁধে দিই, বা সারাদিন কি হলো আমাকে একটু বলবি না? মেয়ে আজকাল উত্তর দেয়, ভীষণ টায়ার্ড মা, এখন শুধু ঘুমাবো, পরে কথা হবে। ওর বাবাও মেয়ের সাথে তাল মেলায়, আরে ওকে ছেড়ে দাও, সারাদিনের প্রাইভেট কোম্পানির খাটনি তো জানো না, নিংড়ে নেয় একেবারে। ব্রততী কিন্তু জানেন মেয়ে ঘরে ঢুকলেও এক্ষুনি ঘুমাবে না। ফ্ল্যাটের আলো নিভে যাওয়ার পরেও মেয়ের বন্ধ দরজার তলা দিয়ে আলো রেখা ড্রয়িং রুমের মেঝেতে পড়তে তিনি দেখেছেন। 9টা বাজতে চলল। শাহাদার বড় ছেলেটা দোকান বন্ধ করে আজ অন্য দিনের থেকে একটু আগেই ঢুকলো। সেদিন সিঁড়িতে ওর সঙ্গে দেখা হয়েছিল, বলেছিল জ্বর গায়ে নিয়েও 2 দিন দোকান খুলছে। ঘড়ির কাঁটা 9টা পেরোতেই দীপেনবাবু আর নিষ্ক্রিয় হয়ে ড্রয়িং রুমে টিভির সামনে বসে থাকতে পারলেন না। ব্যালকনিতে ব্রততীর পাশে দাঁড়িয়ে বললেন, মাকে অনেকক্ষণ রাতের খাবার খাইয়ে ওষুধ দিয়ে দিয়েছি, কিন্তু কিছুতেই ঘুমোতে চাইছে না। বলছে শুভা আসুক তারপরে ঘুমাবো। কোথাও মনে হয় বৃষ্টি হয়ে গেছে, ঠান্ডা জোলো একটা হাওয়া আসছে। ফ্ল্যাটের সিকিউরিটিদের ডিউটি বদল হলো, অমরের জায়গায় সুকান্ত ডিউটি করতে ঢুকলো। না, আর ভালো লাগছে না, বড্ড বেশি চিন্তা হচ্ছে। দীপেনবাবু বিরক্ত হয়ে স্ত্রীকে বললেন, মেয়েটা একটু বেশি কেয়ারলেস হয়ে গেছে। ফোনের চার্জারটা নিয়ে গেছে কিনা কি জানি, নিশ্চয়ই চার্জ শেষ হয়ে গেছে। জানে আমরা চিন্তা করব, কাজে দেরি হতেই পারে, কিন্তু বাড়িতে একবার ফোন করে জানাবি না? ব্রততীর আর কারোর কথায় উত্তর দিতেও ইচ্ছে করছে না, তবু বললেন, মেয়েটার মনের মধ্যে কি চলছে জানার চেষ্টা করেছো কোনোদিন? তুমি খেয়াল করনি মামনি আজকাল কেমন পাল্টে যাচ্ছে? যতবার আমি বলেছি আয় সারাদিনে কি ঘটলো বল, অথবা যখনই রাতে একটু গল্প করতে চেয়েছি ও আমাদের থেকে দূরে সরে থাকতে চেয়েছে, আর তুমি ওর মতটায় গুরুত্ব দিয়েছো। তারপর লম্বা একটা শ্বাস টেনে বলতে থাকেন, শোনো তোমায় একটা কথা বলি, তোমার মেয়ে যদি মনে করে এইভাবে আমাদের সঙ্গে কথা না বলে বা দেরিতে বাড়িতে ফিরতে শুরু করে ইমোশনালি চাপ দেবে আর আমরা অর্পণের সঙ্গে ওর সম্পর্কটা মেনে নেব, তাহলে কিন্তু খুব ভুল ভাবছে। দীপেনবাবু মিনমিন করে বলেন, তোমার মেয়ে ফিরতে দেরি করছে, এর মধ্যে অর্পণের সঙ্গে সম্পর্কটার কথা আসছে কি করে? ওই ছেলেটার সঙ্গে দেখা করতে গেছে কিনা তুমি জানো? তোমার কাছে অর্পণের নম্বর আছে? না, থাকলে একবার ফোন করে দেখা যেত ওর সঙ্গে আছে কিনা। দীপেনবাবু খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, আমার মনে হয় না মামনির সাথে অর্পণের আর কোনো যোগাযোগ আছে। এমন নিশ্চিতভাবে বলার কারণ, শেষ কতগুলো রবিবার মামনি বাড়িতেই বসে আছে, সেটা একবার খেয়াল করে দেখেছো?
মনে নেই আগে ছুতোনাতা করে রবিবারের বিকেলগুলোয় কেমন বেরিয়ে যেত? ব্রততী চুপ করে থাকেন। এই কথাটা দীপেনবাবু ভুল বলেননি। অর্পণ শুভেচ্ছার সাথে সে 11 থেকে পড়ে। শুভেচ্ছা বিটেক কমপ্লিট করে চাকরিতে ঢুকলো, আর অর্পণ এখনো সরকারি চাকরির প্রিপারেশন নিয়ে যাচ্ছে, আর খুচখাচ 2-1টা টিউশন করে মাত্র। শুভেচ্ছা যেদিন প্রথম অর্পণের কথা বলেছিল সেদিন খুব উচ্ছ্বসিত হয়ে বাবাকে বলেছিল, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বাবা, একাডেমিক স্কোরবোর্ড দেখলে অবাক হয়ে যাবে, দারুণ কবিতা লিখতে পারে। দীপেনবাবু কোনো মত প্রকাশের আগেই ব্রততী মুখ ঝামটা দিয়ে উঠেছিলেন। তোর মাসিমণির জামাই আমেরিকার টেক্সাসে চাকরি করে, এসব আহামকি করে আমি নিজের মাথা নোয়াতে পারবো না। কবিতা লিখে কি উনি সুনীল গঙ্গোপাধ্যায় হবেন? শুভেচ্ছা মাকে বলেছিল, একটু অপেক্ষা করো মা, কতগুলো চাকরির ফার্স্ট রাউন্ডও ক্লিয়ার করেই ফেলেছে, ঠিক কিছু না কিছু হয়ে যাবে। শুভেচ্ছা তখন চাকরিতে ঢুকে গেছে, 5 অঙ্কের স্যালারি পাচ্ছে। তার প্রেমিক হিসেবে অর্পণ চট্টরাজকে মেনে নিতে একদমই রাজি ছিলেন না ব্রততী। মেয়ের হাতটা শক্ত করে ধরে বলেছিলেন, এই অর্পণের সঙ্গে তুই 11-এ ফিজিক্স কোচিংয়ে একসাথে পড়তিস না? তার মানে সেই তখন থেকে আমাদের বোকা বানিয়ে চলেছিস। শুভেচ্ছা অনেক বোঝানোর চেষ্টা করেছে। 11-12-এ পড়ার সময় ওদের শুধু বন্ধুত্বই ছিল। ব্রততী উত্তর দিয়েছেন, এই আহামকটার সঙ্গে যদি তখন তোর আলাপটা না হতো, উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজটা আরও একটু বেটার হতো। দীপেনবাবুর দিকে তাকিয়ে ব্রততী বলেন, মামনির ঘরটা একটু চলো, ভালো করে খুঁজে দেখি, ওখানে যদি কোথাও অর্পণের নাম্বারটা লেখা থাকে। সে দেখবে চলো, কিন্তু আমার অন্য একটা চিন্তাও হচ্ছে। কি? আমাদের বাস স্ট্যান্ড থেকে এই ফ্ল্যাটে আসার যে সোজা রাস্তাটা আছে, ওটা রাস্তায় কাজ হওয়ার দরুন বন্ধ আছে। এখন আসতে হলে ওই মাঠ পেরিয়ে ঘুরে আসতে হচ্ছে। ওই দিকটা একটু অন্ধকারও থাকে, আর মাঠে তো বোঝোই, রাত হলে বখাটে ছেলের দল বোতল খুলে বসে। তুমি এক কাজ করো, মামনি টেবিলটা ভালো করে দেখো, আমি বরং একটু মাঠের দিকে এগিয়ে যাই। দরজা খুলে বাইরে বেরোলেন দীপেনবাবু। দরজার আওয়াজে সুরমা দেবী তন্দ্রা থেকে জেগে উঠে বলেন, শুভা, আইলি নাকি? ও দিদি ভাই। ব্রততী বারান্দা থেকে উত্তর দেন, না মা, আপনার ছেলে বেরোলো। কয়টা বাজে বৌমা? 9:45। একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যান বৃদ্ধা। বারান্দা থেকে বেরিয়ে ব্রততী গিয়ে ঢোকেন মেয়ের ঘরে। টেবিলটার উপরে কাগজের ফাইলে নানান রকম তারে বোঝাই হয়ে রয়েছে। মেয়েটার একটা ডায়েরি ছিল খয়েরি রঙের, ওটাই ওর সমস্ত কিছু লিখে রাখতো। সেটাই খুঁজতে লাগলেন ব্রততী। ডেস্কটপের পিছনে ওটার সন্ধানও মিলল। অনেক কিছু লিখে রাখা, 2-4টে 4 লাইনের কবিতাও মিলল। ওসবের দিকে নজরটা পরে দেব, আপাতত ছেলেটার ফোন নাম্বারটা পাওয়া বেশি জরুরি। কোনোদিন মনেও হয়নি ওর ফোন নম্বরটা নিয়ে রেখে দিই, কিন্তু সারা ডায়েরি তন্ন করে খুঁজেও অর্পণের নাম্বারটা মিলল না। ব্রততী দীপেনবাবুকে ফোন করলেন, পেলাম না গো। দীপেনবাবু বললেন, কি করা যায় বলো তো, তোমার কাছে ওর অফিসের কোনো সহকর্মী নাম্বার আছে? ব্রততী অনেকক্ষণ ধরে চিন্তা করে বললেন, ওদের সঙ্গে জয়ন্ত বলে একটা ছেলে চাকরি করে, ওর নাম্বারটা আছে মনে হয়, দাঁড়াও ওকেই একটা ফোন করি। দীপেনবাবু একটু বিরক্ত হয়ে বললেন, তোমার মেয়ে যেমন একের পর এক কোম্পানি পাল্টাচ্ছে, ওই ছেলেটাও দেখো আবার কোন কোম্পানিতে গেছে। আজকালকার ছেলে মেয়েগুলো তো আর থিতু হতে জানলো না। ব্রততী বেশ কিছুক্ষণ চেষ্টার পর জয়ন্তকে ফোনে ধরেন। দীপেনবাবুকে ফোন করে বলেন, জয়ন্ত বলল শুভেচ্ছা প্রতিদিনের মতোই ঠিক সময় অফিস থেকে বেরিয়ে গেছে। ব্রততীর গলা শুকিয়ে যেতে থাকে। শুকনো মুখে বলেন, মেয়েটার কি কোনো বিপদ আপদ হলো? দীপেনবাবু মন্থর গতিতে বাসস্ট্যান্ড থেকে আবার ফ্ল্যাটে ফিরে আসেন। সিকিউরিটিকে বলেন, শুভেচ্ছা এখনো বাড়ি ফেরেনি, গেটে তালা লাগিয়ে দিও না। সুকান্ত নিজের হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলে, 10:30 বাজলো যে স্যার। চিন্তাক্লিষ্ট মুখে লোকটাকে সিঁড়িতে উঠতে দেখে সুকান্ত নিজেও খুব বিচলিত হয়ে পড়ে। পকেট থেকে ফোনটা বার করে সুকান্ত ফোনে ধরে অমরকে। অমরদা, শুনেছ? রাত 10:30 বাজলো, 3 তলার শুভেচ্ছা মিত্র দিদি ভাই এখনো ঘরে ফেরেনি। কিন্তু করে ব্রততী তার দিদিকে ফোন করেন। কিরে, এত রাতে সব ঠিক আছে তো? দিদির গলা পেয়ে ব্রততীর সব সংযম এবার ভেঙে পড়ে। কাঁদো কাঁদো গলায় বলেন, মামনিটা এখনো বাড়ি ফেরেনি রে। বাড়ি ফেরেনি? সে কি, ফোন করেছিলি? করেছি, ফোন সুইচড অফ বলছে। ও মা, সে কি কথা? আমার খুব ভয় করছে রে দিদি। আমি আর তোর জামাইবাবু তাহলে এখনই চলে আসি? আর একটু দেখি, তারপরে তোর জামাইবাবু আর দীপেন দুজনে মিলে পুলিশ স্টেশনে যাক। দিদিদের গাড়িটা যখন ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালো তখন 11:15 বেজে গেছে। ব্রততীর চোখে জল, গলা ভাঙা। দিদিকে দেখে হাউমাউ করে কেঁদে উঠে বলল, কেন জানি না, শুধু আরজি করের মেয়েটার কথা মনে পড়ছে।
চুপ কর বনি, অমন কথা মুখেও আনতে নেই। মুখে তো আনতে চাইও না, কিন্তু মনে চলে আসে। যার মেয়েই ফিরতে দেরি করে সেই মেয়ের। বাড়ির লোকের মনেই ওই আরজিকরের মেয়েটার কথা এসে চুপিসারে ধাক্কা দেয়। ব্রততীর দিদি বোনকে ধমক লাগায়, বাজে কথা মুখ থেকে একদম বের করবি না বনি। সাহাবাবুর ছেলেটা গায়ে 101 জ্বর নিয়েও ওদের ফ্ল্যাটের গেটে এসে দাঁড়ায়, বলে 11:30 বাজে, আর কি দেরি করা ঠিক হবে? থানায় গেলে হতো না? ব্রততী দিদির হাত ধরে ডুকরে কেঁদে ওঠে। ফ্ল্যাটে তখন ধীরে ধীরে লোক জমতে শুরু করছে। সুকান্তর থেকে খবর পেয়ে মোটামুটি 1-2 করে জানতে জানতে এখন অনেকেই জেনে গেছে ব্যাপারটা। ফ্ল্যাটের সবাই দীপেন বাবুকে বুদ্ধি দেয়, 4-5 ঘন্টা যখন হয়ে গেছে এবং ওকে যখন ফোনে পাওয়া যাচ্ছে না, তখন আর দেরি না করে এক্ষুনি বেরিয়ে পড়া উচিত। চিরকালে নিরীহ ভালো মানুষ দীপেন বাবু সবার কথা শুনে অসহায়ভাবে তার ভাইয়ের দিকে তাকান। এই মানুষটার ওপর ওনার প্রবল আস্থা। একসময় সরকারি দপ্তরে বড় পোস্ট সামলেছেন। শিশির বাবু ও বাকিদের সঙ্গে একমত হলেন। দীপেন বাবুর কাঁধে হাত দিয়ে ভরসা দেওয়ার চেষ্টা করে বললেন, ওঠো দীপেন, ব্যাপারটা পুলিশকে জানানোটা এখন সত্যি খুব দরকার। ফ্ল্যাটের 6 লোক মিলে 8 জনের দলটা ধীরে ধীরে ফ্ল্যাট থেকে নেমে সামনে রাস্তায় এসে দাঁড়ায়। 4 তলার সন্দীপন নিজের গাড়িটা বের করে এনে বলে, সবাই উঠে পড়ুন, থানা এখান থেকে মিনিট 20 রাস্তা। এত রাতে যাওয়া আসা করতে সমস্যা হতে পারে। তারপর ব্যালকনিতে দাঁড়ানো ব্রততীর দিকে তাকিয়ে গলা তুলে জিজ্ঞাসা করে, আজ কি রঙের জামা পরে বেরিয়েছিল শুভেচ্ছা? প্রশ্নটা শুনে মায়ের বুকটা কষ্টে মুচড়ে ওঠে। গাড়ির চাকা যখন কয়েক পাক হবে ঘুরছে, উল্টো দিক থেকে একটা সাদা গাড়ি এসে সামনে দাঁড়ায়। দীপেন বাবুদের টাটা সুমো গাড়িটা থমকে যায়। ব্যালকনি থেকে ব্রততী আর তার দিদি ঝুঁকে দেখার চেষ্টা করে গাড়ি করে কে এসেছে। গাড়ি দরজা খুলে প্রথমে নামে অর্পণ, তারপর অত্যন্ত যত্নের সঙ্গে হাত ধরে গাড়ি থেকে নামায় শুভেচ্ছাকে। 3 তলা থেকে দৃশ্য দেখতে পেয়ে ব্রততী আর তার দিদি সুপর্ণা দুজনে মিলে পড়ি কি মরি করে 1 তলায় নেমে আসেন। নিচে এসে মেয়ের মুখের দিকে তাকিয়ে আটকে ওঠেন ব্রততী। ততক্ষণে গাড়ি থেকে সবাই নেমে এসেছে। ফ্ল্যাট বাড়ির অন্য সদস্যরাও তখন কেউ বারান্দায়, কেউ রাস্তায়। ব্রততী বিস্ফারিত দৃষ্টিতে দেখেন শুভেচ্ছার গায়ের জামা বেশ কয়েক জায়গায় ছেঁড়া, মুখে আঁচড়ের দাগ, গালে বোঝাই যাচ্ছে চোখের জল শুকিয়ে কালো দাগ হয়ে রয়েছে। ব্রততীর মনের মধ্যে কু ডাকতে থাকে। এগিয়ে গিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করেন, কি হয়েছে তোর মামনি? ওকে এখনই কিছু জিজ্ঞেস করবেন না আন্টি, ও বিধ্বস্ত হয়ে রয়েছে। অর্পণের দিকে ক্রুদ্ধ চোখে তাকায় ব্রততী। কি করেছো তুমি? বলো, কি করেছো ওর সাথে? ওর সাথে কোনো অশালীন আচরণ করেছো নিশ্চয়ই। এখন বাড়িতে ফিরিয়ে নিয়ে এসে ভালো মানুষ সাজছ। ফ্ল্যাটের অন্য মানুষগুলিও ধীরে ধীরে অর্পণের দিকে এগিয়ে আসতে থাকে। সবার মারমুখী চেহারা দেখে অর্পণকে আড়াল করে দাঁড়ায় শুভেচ্ছা। ওকে এভাবে কিছু বলো না মা, ও কিচ্ছু করেনি। দীপেন বাবু বলেন, ঘরে চল মামনি, তারপর শুনছি কি হয়েছে। ভিড় করা জটলার থেকে গুঞ্জন ওঠে, নিশ্চয়ই মোলেস্ট হয়েছে মেয়েটা। কৌতূহলী 2-1 জন মহিলা জিজ্ঞেস করেন, কাজটা করলো কে, কোথায় হয়েছে? শিশিরবাবু স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, মেয়েটাকে নিয়ে ঘরে যাও সুপর্ণা। শুভেচ্ছা হাতের মুঠোয় তখনও অর্পণের হাতটা শক্ত করে ধরা। ব্রততী সেদিকে একবার দেখে দিদির দিকে তাকান। সুপর্ণা ইশারা করে এখনই এই বিষয়ে কথা বলতে বোনকে নিষেধ করেন। শুভেচ্ছাদের 3 তলার ড্রয়িং রুমটাতে ওরা ঢোকার পরে কৌতূহলী জনতার উকিঝুঁকি বাড়তেই থাকে। শুভেচ্ছা ঘরে ঢুকে সোফার এক কোণে জড়সড় হয়ে বসে আছে। ফ্ল্যাটের এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে বাইরের লোকজন। দীপেন বাবু মেয়ের কাছে গিয়ে বলেন, কি হয়েছিল মা, আমায় বল খুলে। শুভেচ্ছা মুখ নিচু করে বসে আছে, চোখ দিয়ে টপ টপ করে জল ঝরে পড়ছে কোলের ওপর। অর্পণের দিকে তাকিয়ে ব্রততী বলেন, তুমি না হয় বলো ঘটনাটা কি ঘটেছে। অর্পণ বলে, রাত 8:30-9টা নাগাদ আমি হঠাৎ অচেনা নম্বর থেকে শুভেচ্ছার ফোন পেয়ে ওকে 3 জলা থেকে নিয়ে আসি। শিশিরবাবু আতকে উঠে বলেন, সল্টলেক থেকে ইছাপুর ফেরার পথে তুই 3 জলায় চলে গেলি কি করে? আর অচেনা নাম্বার মানে? তোর ফোনটাই বা কোথায়? শুভেচ্ছা ধীরে ধীরে বলে, আমি অফিস থেকে বেরিয়ে আজ বাস ধরে বিধাননগর স্টেশনে আসবো ভেবেছিলাম। স্ট্যান্ডে যখন দাঁড়িয়ে আছি তখন হঠাৎ আমার শরীরটা খারাপ লাগতে থাকে, মাথা ঘুরে বমি পায়। আমি ভাবলাম ক্যাব বুক করে সোজা বাড়ি আসবো, কিন্তু ওই সময় কোনো গাড়ি পাচ্ছিলাম না।
তখন সামনে দাঁড়িয়ে থাকা একটা হলুদ ট্যাক্সি দেখে ওটাই ঠিক করি। কিছুক্ষণ চলার পরে হঠাৎ ড্রাইভারের পাশের সিটে আর একজন ছেলে ওঠে। আমি প্রতিবাদ করার চেষ্টা করি। ড্রাইভার বলে, আমার ভাই দিদি, বাড়ি যাচ্ছি, তাই তুলে নিলাম। তারপর হঠাৎ গাড়িটা একটা আইল্যান্ডের পাশ দিয়ে নির্জন রাস্তায় ঢুকে পড়ে। আমি চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করি, কিন্তু ওরা দুজন গাড়ি থামিয়ে আমার মুখে কাপড় চেপে ধরে। ব্যাগ, মোবাইল, ল্যাপটপ সব নিয়ে চলে যায়। হাতাহাতি ধস্তাধস্তিতে আমার জামা ছিঁড়ে যায়, আমার মুখেও আঁচড়ে দিয়েছিল। আমার ওই অন্ধকার রাস্তার মধ্যে নামিয়ে দিয়ে ওরা আমার সর্বস্ব কেড়ে নিয়ে চলে যায়। ওই অচেনা রাস্তাটাতে একটাও মানুষ তখন ছিল না। কিছুক্ষণ পরে একটা বাইক যেতে দেখে আমি হাত দেখিয়ে দাঁড় করাই। সেই ভদ্রলোকের ফোন থেকেই তখন আমি অর্পণকে ফোন করেছিলাম। তখনই শুনেছিলাম জায়গাটার নাম তিনজলা। অর্পণ শিশিরবাবুর দিকে তাকিয়ে বলেন, আসলে শুভেচ্ছা এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে ও আঙ্কেল বা আন্টির নাম্বার আমাকে ঠিকমতো বলতে পারেনি, তাই বাড়িতে খবর আমরা দিয়ে উঠতে পারিনি। শিশিরবাবু জিজ্ঞেস করেন, পুলিশে তো একটা কমপ্লেন করতে হবে। ওটা আমরা করেই এসেছি। একতলার ঘোষ গিন্নি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো গল্পটা শুনছিলেন। বললেন, আর কিছু হয়নি? ছেলে দুটো শুধু জিনিস নিয়ে তোকে ছেড়ে দিয়েছিল? শুভেচ্ছা বলে, আমার ব্যাগের মধ্যে আজ 1000-5 টাকা ছিল, ওটাও তো গেল। তারপর গলার চেনটা, কানের দুল দুটো সব নিয়ে গেছে। সন্দীপন বলে, ছেলে দুটোর সঙ্গে শুধু ধস্তাধস্তি করতে গিয়ে জামাটা ছিঁড়েছে। কোনো কিছু লুকোস না কিন্তু শুভা। শাহবাবুর স্ত্রী ফিসফিস করে পাশে দাঁড়ানো সন্দীপনের স্ত্রীকে বলেন, বাবা মার নম্বর মনে পড়লো না, এই ছেলেটার নম্বর মনে রইল? নির্ঘাত আরও কিছু হয়েছে, সব চেপে যাচ্ছে এরা। শিশিরবাবু বুঝতে পারেন শুভেচ্ছার বলা গল্পে ফ্ল্যাটে উপস্থিত মানুষগুলো ঠিক তৃপ্তি পেল না। একটা মেয়েকে রাস্তায় দাঁড় করিয়ে তার থেকে শুধু জিনিসপত্র লুটে নিয়ে চলে গেছে। ধস্তাধস্তিতে তার জামা ছিঁড়ে গেছে, কিন্তু সেখানে মলেস্টেশনের কোনো গল্প আসছে না। এটা মানুষের মেনে নিতে খুব অসুবিধা হচ্ছে। ওনার নিজের মনেও যে একেবারে প্রশ্ন আসেনি তা নয়, কিন্তু আপাতত বয়োজ্যেষ্ঠের ভূমিকা পালন করতে হবে। গলা খাকারি দিয়ে শিশিরবাবু বলেন, ব্রততী, তুমি মেয়েকে ঘরে নিয়ে যাও, ওকে রেস্ট নিতে দাও। ওর ওপর দিয়ে সাংঘাতিক মানসিক ধকল গেছে। তারপর উপস্থিত লোকজনদের বলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই বিপদের দিনে আপনারা সবাই এদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, তার জন্য আমরা সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ হয়ে থাকব। অর্পণ ও সকলের সঙ্গে মিশেই শুভেচ্ছার দিকে একবার তাকিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালে সুপর্ণা তার বোনকে বলেন যে কাণ্ডটা হয়ে গেল, এই কথাটা অম্বরীশদের বাড়ি পর্যন্ত আবার পৌঁছে না যায়। বেশি দূর তো আর নয়। দীপেন বাবুর দিকে তাকিয়ে ব্রততী বলেন, অম্বরীশ দিদির এক গুরু ভাইয়ের ভাইপো, ডাক্তার। তোমাকে বলতাম, দিদিকে দিয়ে মামনির ছবিটা ওদের বাড়িতে পাঠিয়েছিলাম। বেশি দূর ও না, এখান থেকে ব্যারাকপুরে ওদের বাড়ি। ওদের সকলেরই পছন্দ ছিল, শুধু দাদু দিদার মতের জন্য অপেক্ষা করছিল। গতকালই সন্ধেবেলায় সবে জানতে পেরেছিলাম মামনির ছবিটা ওনাদেরও পছন্দ হয়েছে। তোমাকে রাতে বলবো ভেবেছিলাম, তার আগেই এত বড় কাণ্ডটা ঘটে গেল। দীপেনবাবু মুখ চুন করে স্ত্রীকে বলেন, সকালে দুধ আনতে বেরোলাম, দেখি মুদির দোকানের তাপস ওই গলির মোড়ের বাড়িটার পিন্টুর সঙ্গে আলোচনা করছে আমাদের মেয়ের ঘটনাটা নিয়ে। আমায় দেখে থেমে গেল। তারপর সুপর্ণার দিকে তাকিয়ে বলেন, আসলে ওরা কেউ মানতেই চাইছে না মামনির সঙ্গে শুধু লুটতরাজটাই হয়েছে। ওসব ছাড়ো, একবার অম্বরীশের সঙ্গে বিয়েটা দিতে পারলে কোথায় এই সমস্ত লোক আর কোথায় মেয়ে? সে তো তখন বিয়ে করে লন্ডন চলে যাবে। দিদি, তুই আর দেরি করিস না, দেখ তো এই রবিবার ওরা যদি দেখতে আসে। তুমি কিন্তু এবার একটু বাড়াবাড়ি করছো। মামনির সঙ্গে কোনো রকম কথা না বলে ওর বিয়ের ব্যাপারে তুমি ডিসিশন নিতে পারো না। আরে তুমি ছাড়ো তো, ও আর বোঝে কতটুকু? খিচিয়ে ওঠেন ব্রততী। বেলা 11:30 নাগাদ সুপর্ণার ফোনে একটা ফোন ঢোকে। ফোন ছাড়ার পর তিনি দুঃখী মুখ করে বোনকে জানান, অম্বরীশদের বাড়ি থেকে জানানো হয়েছে ওরা সম্বন্ধটা নিয়ে আর এগোতে চায় না। আসলে শুভেচ্ছার গল্প স্টোরি বানিয়ে ততক্ষণে মোবাইলে কেউ আপলোড করে দিয়েছে, এবং সেখানে বলা হচ্ছে যে মেয়েটির সঙ্গে লুটতরাজ এবং সম্ভবত শ্লীলতাহানির ঘটনাও ঘটেছে। ব্রততী মাথায় হাত দিয়ে বসে পড়েন। মেয়েটার গায়ে শুধু শুধু দাগ লেগে গেল। সুপর্ণা বোনকে বলেন, এই মেয়েকে এখন বিয়ে দিবি কি করে? ফ্ল্যাটে ডোরবেলটা বেজে ওঠে। ব্রততী তাকিয়ে দেখেন অর্পণ দরজায় দাঁড়িয়ে আছে। অর্পণ সোজা ঢুকে শুভেচ্ছার পাশে সোফায় গিয়ে বসে। তারপর বলে, তোমার কেসটা ভাইরাল হয়ে গেছে, এটা নিয়ে মুভ করতে হবে। সাইবার ক্রাইমে একবার যাওয়া দরকার। পাল্টা ভিডিও আমাদেরও বানাতে হবে। আসল যে ঘটনাটা ঘটেছে সেটাই সবার সামনে আসা দরকার। ব্রততী চেঁচিয়ে ওঠেন অর্পণের কথায়, থামো হে ছোকরা, এসব করতে শুরু করলে শুধু মেয়েটার বদনামি ছড়াবে। সুপর্ণা সায় দিয়ে বলেন, এমনিতেই সম্বন্ধ ভেস্তে যাচ্ছে, এরপর এই মেয়েকে কেউ বিয়ে করবে না।
বদনাম একবার হয়ে গেলে কেউ তাকে ঘরের বউ করতে চায় না। কোনোদিন দেখেছো কানা বেগুন দিয়ে মানুষ ইলিশ মাছের ঝোল বানাচ্ছে? ব্রততী মেয়ের দিকে তাকিয়ে হুংকার দিয়ে বলেন, তোর সঙ্গে এর আজও যোগাযোগ আছে, আমাদের বলিসনি তো? শুভেচ্ছা আস্তে আস্তে মুখ তুলে বলে, এই যদি লোকগুলো আমাকে মেরে ফেলে দিয়ে চলে যেত, মলেস্ট করতো বা নিদেন পক্ষে গাড়ি চাপা দিয়ে কোমায় পাঠিয়ে দিত, তাহলে দেখতে সমস্ত সহানুভূতি আমার সঙ্গে থাকতো। কিন্তু যেহেতু আমি বেঁচে ফিরে এসেছি, তাই জন্য সবাই জোর করে এখন ওই না হওয়া গল্পটাও আমার ঘাড়ে চাপাতে চাইছে। কাল রাত থেকে মা অন্তত 12-10 আমাকে জিজ্ঞেস করেছে ওরা আমার গায়ে হাত দিয়েছে কিনা। জানি মার চিন্তা হওয়া স্বাভাবিক, কিন্তু আমি যখন বারবার বলছি যে আমার সঙ্গে ওই ঘটনা ঘটেনি, তারপরেও মা, মাসিমণি কেউ বিশ্বাস করছে না। কাল রাতের পর থেকে আমি শুধু অপেক্ষা করে গেছি এমন মানুষদের জন্য যারা আমার বলা কথাটা বিশ্বাস করবে। এক অর্পণ ছাড়া কেউ আমার কথা বিশ্বাস করেনি। সুপর্ণা শুভেচ্ছার কথায় ধমকে বলে ওঠেন, এই রকম আলগা পীড়িত বাইরে থেকে সবাই দেখাতে পারে, আমাদের জ্বালাটা অন্য জায়গায়। অর্পণ শুভেচ্ছার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আলগা পীড়িত নয় আন্টি, ওকে আমি ভালোবাসি। ভালোবাসো না আরো কিছু? তোমার বাবা মা জানলেও এই মেয়ের সাথে তোমার বিয়ে দিতে চাইবে না। আমার বাবা মা নেই আন্টি, থাকার মধ্যে আছে এক দিদি, সেও দূরে থাকে। ক্লান্ত কণ্ঠে শুভেচ্ছা বলে, সারা পৃথিবীর মানুষ যখন আমার নামে বদনাম দিচ্ছে, এই একটা মানুষই আমাকে দুহাতে আগলে রাখতে চেয়েছে। আমি আর অর্পণ বিয়ে করে নেব মা। রেজিস্ট্রির নোটিশটা 2 দিন আগেই দিয়ে এসেছি। একটা বেকার ছেলেকে বিয়ে করবি? ও তোর দায়িত্ব নিতে পারবে? ও আমার ভালো থাকার দায়িত্ব বহু বছর ধরে সামলাচ্ছে। আর রইল বাকি তোমরা যে দায়িত্বের কথা বলছো, সে খরচের হিসাব। সংসার যখন আমাদের দুজনের, তখন ওটা আমরা দুজন মিলেমিশে ঠিক চালিয়ে নিতে পারবো। আপাতত ও চাকরির পরীক্ষার প্রিপারেশন নেবে, আর আমি আমার চাকরিটা করতে থাকবো। ব্রততী কপাল চাপড়িয়ে বলেন, কোনোদিন দেখিনি একটা মেয়ে একটা বেকার ছেলেকে বিয়ে করতে যাচ্ছে। দীপেন বাবু বলেন, কটা দিন অপেক্ষা করো ব্রততী, তোমার মেয়ে ঠিক সুখী হবে। যে ছেলে ঝড়ে ঝঞ্ঝায় দেখা অদেখায় এভাবে তোমার মেয়ের হাত শক্ত করে এত বছর ধরে থাকতে পারে, সেই তো সঠিক জীবনসঙ্গী। দেখ দিদি দেখ, কি লোক নিয়ে আমি ঘর করি। হ্যাঁ গো, তোমার কি মাথা খারাপ হলো? মেয়ে বলছে রেজিস্ট্রি নোটিশ দিয়ে এসেছে, তুমি ভাবতে পারছো কথাটা? ভাবতে পেরেছিলাম বলেই ওদের সাথে রেজিস্ট্রি নোটিশ দিতে সেদিন আমি আর শিশির দাও গেছিলাম। অম্বরীশের গল্পটা শিশির দাই আমাকে জানিয়েছিল কিনা। সুপর্ণা ফোঁস করে নিঃশ্বাস ফেলে বললেন, কাউকে বিশ্বাস করা যায় না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।